আপনার রেইনকোটটা দিবেন প্লিজ। আমার বৃষ্টি সহ্য হয় না। একেবারেই নিঃসংকোচ আবেদন। চমকে ফিরে তাকালো মেঘালয়। মেয়েটাকে কখনো দেখেছে বলে মনে পড়ছে না। একজন অচেনা অজানা লোকের কাছে এভাবে কিছু চাওয়া যায় সেটা একদম ধারণার বাইরে ছিল। বিস্ময় কাটিয়ে মেঘালয় বলল, সরি, বুঝলাম না। আমার বৃষ্টিতে ভিজলে জ্বর আসে। তো? মেয়েটি করুণ গলায় বলল, 10টার মধ্যেই ডিউটিতে পৌঁছতে হবে। কিন্তু বৃষ্টির কারণে বোধহয় পৌঁছতে পারব না। মেঘালয় স্পষ্ট ভাষায় বলল, আজ না হয় একটু দেরিতে যাবেন। মেয়েটি আরও করুণ গলায় বলল, আসলে রেগুলার 10টার মধ্যেই পৌঁছাতে পারলে মাস শেষে একটা বোনাস পাব। সেজন্যই। মেঘালয় একটু ভেবে বলল, আচ্ছা ঠিক আছে। কিন্তু আমার কোট তো আপনার গায়ে হবে না মেবি। উপায় তো নেই। প্লিজ দিন না। মানবতার খাতিরে এই উপকারটা করা উচিত। মেঘালয়ের হাসি পেল। হাসি চেপে রেখে গা থেকে রেইনকোটটা খুলতে খুলতে বলল, তাহলে একটু মানবতা দেখানোই উচিত। এই নিন। মেয়েটি রেইনকোটটা হাতে নিয়ে এখানেই গায়ে পরে ফেলল। ছোটখাটো এই পুচকে মেয়েটাকে এত বড় সাইজের রেইনকোটের ভিতরে একদম এলিয়েন এলিয়েন লাগছে। তবুও বেশ কিউট কিউট ভাব চলে এসেছে। রেইনকোটটা পরেই জোরে একবার দীর্ঘশ্বাস ছেড়ে একটা ছোট্ট ধন্যবাদ দিয়ে রাস্তায় গিয়ে নামল। মেঘালয় বেশ অবাক হল। আরে রেইনকোট তো নিয়ে যাচ্ছে। কিন্তু এটা কি একেবারেই দিয়ে দেয়া হবে? মোটেও না। মেঘালয় চেঁচিয়ে ডাকল, এই শুনুন। মেয়েটি পিছন ফিরে তাকাতেই মেঘালয় বলল, আমার কোটটা অবশ্যই ফেরতযোগ্য। কোথায় গেলে পাব? মেয়েটি ঝটপট উত্তর দিল, কৃষি মার্কেটে ইভা সুপার শপে গেলেই আমাকে পাবেন। কথাটা বলেই আর এক মুহূর্ত ও দাঁড়াল না। হনহন করে হেঁটে চলে গেল। মেঘালয় অবাক হয়েই দাঁড়িয়ে রইল বিল্ডিংয়ের নিচে। মেয়েটি এখানে দাঁড়িয়েছিল। মেঘালয় আসামাত্রই নিঃসংকোচে রেইনকোটটা চেয়ে বসল। কি জানি সঠিক ঠিকানা দিয়েছে নাকি ভুল। তবে কারো উপকার যদি হয়তো হোক না। 2 দুপুরে বাসায় ফেরার সময় কৃষি মার্কেটের পাশ দিয়েই যাচ্ছিল মেঘালয়। ভাবল ইভা সুপার শপে গিয়ে দেখা যাক মেয়েটিকে পাওয়া যায় কিনা। দেখে তো বেশ সতই মনে হয়েছিল। ভিতরে ঢুকে একটু সামনে যেতেই দেখল মেয়েটি একটা গোলাপি রঙের টি শার্ট পরে মাথায় ওড়না দিয়ে কাস্টমারের সাথে কথা বলছে। তার মানে সে এখানেই চাকরি করে। যাই হোক, ভুল ঠিকানা অন্তত দেয়নি। মেঘালয় একটু কাছে যেতেই মেয়েটি মিষ্টি করে হাসল। তারপর বলল, ওয়েলকাম স্যার। মেঘালয় কণ্ঠটা শুনেই একটু ভরকে গেল। একদম অফিসিয়াল হয়ে গেছে গলার স্বরটা। আর অনেক স্পষ্ট উচ্চারণও। অথচ সকালবেলা এরকম ছিল না। পাশের কাস্টমারটি চলে যেতেই মেয়েটি বলল, আপনার রেইনকোটটা এখানে দিতে পারব না। একটু কষ্ট করতে হবে আপনাকে। মেঘালয় বাঁকা ঠোঁটে হেসে বলল, আবার বৃষ্টি আসবে নাকি? না মানে এখানে কোটটা আপনাকে দিলে বসো দেখে ফেলবে। আর তখন আমাকে জিজ্ঞেস করবেন আপনি আমার রিলেটিভ কিনা। আমি কোনো করম জেরার সম্মুখীন হতে চাইছি না। ওহ আচ্ছা। তা আমাকে এখন আপনার বাসায় যেতে হবে নাকি? না, আপনি একটু পাশের রেস্টুরেন্টে গিয়ে বসুন কষ্ট করে। আমি 2 মিনিটের মধ্যেই লাঞ্চের জন্য বেরোব। তখন আপনাকে দিয়ে দিব। মেঘালয় হেসে বলল, বাহ, জিনিয়াস তো। ওকে, আমি ওয়েট করছি রেস্টুরেন্টে গিয়ে। ধন্যবাদ স্যার। স্যার স্যার করাটা কি আপনার মুদ্রাদোষ নাকি? একটু আগেও একজনকে স্যার স্যার বলছিলেন। আসলে সম্মান প্রদর্শনের জন্য বলা হয় আর কি। মেঘালয় ভ্রু কুঁচকে বলল, বেশ ভালো। তো দোকানদার ম্যাডাম,
আমি তো আপনাকে রেইনকোটটা দিয়ে উপকার করেছি। সেই সুবাদে একটু ছাড় দিয়ে একটা কিছু বিক্রি করা যায় না? মেয়েটি মৃদু হেসে বলল, আমার রিলেটিভ হলে আমি কথা বলিয়ে একটু ছাড় দিয়ে দিতে পারতাম। আর রেগুলার কাস্টমারদের জন্য একটু ছাড় দেয়া যায়। আপনি আমার রিলেটিভ সেটা তো কিছুতেই বলা যাবে না। বললেই বসো জেরা করবেন। কেন জেরা করবেন? আপনি একজন বিখ্যাত ব্যক্তি, আপনার সাথে আমার কেমন আত্মীয়তা সেটা জানতে চাওয়াটাই স্বাভাবিক। মেঘালয় বেশ অবাক হয়ে বলল, আমি বিখ্যাত ব্যক্তি আপনাকে কে বলেছে? আসলে আপনার রেইনকোটে একটা আরোহী আরোহী গন্ধ পাচ্ছিলাম। মেঘালয় হেসে বলল, সিরিয়াসলি? মেয়েটিও মিষ্টি করে হেসে জবাব দিল, আসলে আপনাকে খুব চেনা চেনা লাগছিল। ট্রেকার ও পর্বতারোহী মেঘালয়ের মতো দেখতে আপনি। তাই গুগলে এটা দিয়ে সার্চ দিয়েই পেয়ে গেলাম। ছবি দেখে তো আমি একদম অবাক। একজন পর্বতারোহীর কোট আমার গায়ে। উফফ, নিজেকেও মুহূর্তের জন্য আরোহী মনে হচ্ছিল। মেয়েটি খুব উৎফুল্ল হয়ে কথাগুলো বলল। মেঘালয়ের বিস্ময় বেড়ে যাচ্ছে। ও অবাক হয়েই বলল, বেশ তো। এবার তাহলে কিছু বিশেষ ছাড় দিয়ে বেচুন। মেয়েটি মৃদু হেসে বলল, আচ্ছা কিছু নিন। আমি কথা বলে কমাচ্ছি। বলুন কি নেবেন? মেঘালয় একটু ভেবে বলল, এমন একটা বডি স্প্রে দিন যেটা দিয়ে বের হলে মেয়েরা হুড়হুড় করে কাছে আসবে। মেয়েটি হেসে বলল, ওকে স্যার। এরপর দ্রুত গিয়ে হাতে করে 3টা বডি স্প্রে এনে দিয়ে বলল, স্যার কোনটা নেবেন? 3টাই ভালো। কোনটা ভালো হবে বেশি? আপনি নিশ্চয়ই ব্যবহার করেছেন আগে। আপনার জানার কথা। মেঘালয় হাসি দিয়ে একটা স্প্রে তুলে নিয়ে বলল, ওকে তাহলে বাইরে ওয়েট করছি। আচ্ছা বসকে বলছি আপনাকে একটু ছাড় দিয়ে দিতে। থ্যাঙ্কস। আগে রেগুলার কাস্টমার হই, তারপর সুবিধা ভোগ করব। আমি বিধা কারণে সুবিধা নেই না। এনিওয়ে, রেইনকোটটা নিয়ে আসুন। কথাটা বলেই মেঘালয় বিল পরিশোধ করে বাইরে বেরিয়ে গেল। মেয়েটিও কয়েক মুহূর্ত অবাক চোখে চেয়ে থেকে লাঞ্চের কথা বলে রেইনকোট নিয়ে পাশের রেস্টুরেন্টে চলে এলো। মেঘালয় একটা টেবিলে বসে আছে। মেয়েটি এসেই বলল, এই নিন আপনার কোট। অসংখ্য ধন্যবাদ। স্বাগতম। বসুন একসাথে নাস্তা করি। সরি, আসলে বসো, হঠাৎ এখানে এসে দেখে ফেললে আমার সমস্যা হবে। উনি আমাকে প্রশ্ন করবেন। বসকে এত ভয় পান কেন? চাকরি হারানোর জন্য। চাকরি গেলে যাবে, তাই বলে এত ভয় পেতে হবে? আবারও আরেকটা চাকরি পেয়ে যাবেন। মেয়েটি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এই শহরে চাকরি পাওয়াটা সোনার হরিণের মতো। আর এটাই আমার পরিবারের একমাত্র ইনকাম সোর্স। তাই হারাতে চাই না। কথাটা শুনেই মেঘালয়ের কেমন যেন অনুভূত হল। মনে মনে ভাবল, এটা পরিবারের একমাত্র ইনকাম সোর্স? কতই আর বেতন দেয়? বড়জোর 7-8 হাজার। তাতেই সংসার চলে? কথাটা খুব জানতে ইচ্ছে করছিল, কিন্তু প্রশ্নটা কেন যেন করতে পারল না। মুখে এসে আটকে যাচ্ছে। মেয়েটি গিয়ে পাশের টেবিলে বসে পড়ল। টিফিন বক্স খুলে খাবার খেতে শুরু করল। মেয়েটার বয়স অল্প, 17 হবে হয়তো। কত ফুটফুটে আর চঞ্চল একটা মেয়ে, উজ্জ্বল শ্যামলা বর্ণের মেয়েটিকে দেখলেই মায়া লাগছে। এরকম ফুটফুটে একটা মেয়ে কিনা চাকরি হারানোর ভয়ে সবসময় তটস্থ হয়ে থাকে? দেখতেই খারাপ লাগে। মেঘালয় উঠে এসে জিজ্ঞেস করল, চাকরি পার্ট টাইম নাকি ফুল টাইম? ফুল টাইম। 12 ঘন্টা ডিউটি। কথাটা শুনে আরো মনটা কেমন করে উঠল। মেয়েটা নিতান্তই বাচ্চা বাচ্চা।
এরকম পুচকে একটা মেয়ে কিনা মাত্র ৭,০০০ টাকার জন্য সকাল থেকে রাত অবধি ১২ ঘন্টা দাঁড়িয়ে থাকে। কাস্টমারদের কাছে প্রোডাক্ট বিক্রির জন্য নানান কথা বলতে হয়, আবার বসের ভয়ে তটস্থ হয়ে থাকতে হয়। এইটুকুন একটা মেয়ে, কেমন যেন মায়া লাগছে মেয়েটির জন্য। মেঘালয় খেয়াল করে দেখল মেয়েটি মোটা চালের ভাতের সাথে ভর্তা টাইপের কিছু একটা আর ছোট্ট এক পিস ডিম ভাজি দিয়ে ভাত খাচ্ছে। বোধহয় একটা ডিম ভেজে ৩ ভাগ করা হয়েছে। এত পরিশ্রম করে এরকম স্বল্প বেতন পেয়ে এইসব খেয়েও তার মুখে হাসি। হায়রে দুনিয়া! মেঘালয়ের অনেক কিছুই জানতে ইচ্ছে করল, কিন্তু কিছুই বলল না। মেঘালয় নিজেও অনেক সংগ্রাম করে বড় হয়েছে, তাই কাউকে একটু খারাপ অবস্থায় দেখলে মায়া লাগে তার জন্য, কেমন যেন ব্যথা অনুভূত হয়। মেয়েটিকে দেখে আরও বেশি হচ্ছে। ফুটফুটে একটা মেয়ে, যার এখন বন্ধু বান্ধব নিয়ে এনজয় করার বয়স। ওর বয়সী মেয়েরা পিৎজা হাটে পিৎজা খেতে খেতে মুখ বাঁকা করে সেলফি তুলে ফেসবুকে আপলোড দেয়, হইচই করে কলেজে যায়, আর এই মেয়ে কিনা এরকম ভর্তা ভাত খেয়ে ১২ ঘন্টা ডিউটি করছে। খুবই চিনচিন করে উঠল ভিতরটা। মেয়েটির জন্য কিছু করতে পারলে বেশ হতো। মেঘালয়ের অনেক পরিচিত জায়গা আছে, কোথাও একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারলে বোধহয় অনেক উপকার হবে মেয়েটার। অবশ্য সে যদি করতে চায় আর কি। মেঘালয় বলল, এই মেয়ে। মেয়েটি মুখ তুলে তাকাল। মেঘালয় মাথাটা ঝাঁকিয়ে বলল, সরি, নাম জানি না আপনার। জি, আমার নাম মিশু। আচ্ছা মিশু, আপনার পড়াশোনা কতদূর? উচ্চ মাধ্যমিকের ডিঙ্গি টপকেছি, এখন অনার্সে ভর্তি হবার পালা। আচ্ছা, থ্যাঙ্কস। ভাত খাবেন? না, আপনিই খান। মেঘালয় হেসে রেইনকোটটা নিয়ে বেরিয়ে আসল। আসার সময় মেয়েটির ব্যাপারে কত সন্দেহ ছিল, অথচ এখন তার অসহায় অবস্থা দেখে খুব ইচ্ছে করছে কিছু করার। মানব মন এত বিচিত্র। মিশু নামের মেয়েটি সবসময় হাসিতে উৎফুল্ল, অথচ তার মুখ দেখেই মেঘালয় বুঝে গেছে ওর ভিতরের অবস্থা। কেন যেন মেঘালয়ের অনুভূতিগুলো খুবই তীব্র, অন্যের কষ্ট দেখে সেটা নিজের ভেতরে অনুভব করতে পারে। বাসায় ফিরে রেইনকোটটা মেলে দিতেই এক ধরনের গন্ধ নাকে লাগল এসে। মিষ্টি পারফিউমের সুগন্ধ। নিশ্চয়ই মিশুর গায়ের। কথাটা মনে পড়তেই মেঘালয় ফোন হাতে নিয়ে ২-১ জন লোকের সাথে যোগাযোগ করল কোথাও কোনো কাজের সুযোগ আছে কিনা। তারপর ফ্রেশ হতে গেল। ড্রয়িং রুমে বসে আব্বু আম্মুর পায়ে আলতা দিয়ে দিচ্ছে। মায়ের মুখটা খুবই উচ্ছল, দেখে মনে হচ্ছে যেন ১৬-১৭ বছরের তরুণী। হঠাৎ আম্মু চেঁচিয়ে উঠে বলল, একদম ছেঁড়াবেড়া করে দিলা, তুমি আসলেই কোনো কাজের না। আব্বু বলল, ৩০ বছর ধরে দিয়ে দিচ্ছি আর আজ এই বদনাম। আম্মু মুখটা বাঁকা করে বলল, ইস, ৩০ বছর ধরে দিয়ে দিচ্ছেন, কখনো ভালো মতো দিয়ে দিতে পেরেছ? দেখো বৃষ্টি, অযথা এরকম তর্ক কিন্তু ভালো লাগে না, তুমি সেটা ভালো করেই জানো। আমি সব কাজেই পারদর্শী। চাম নাই কুত্তার বাঘা নাম, আমাকে কুত্তা বললা? কুত্তাকে কি বাঘ বলা উচিত নাকি? বৃষ্টি ভালো হচ্ছে না কিন্তু। মেঘালয় দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এরকম কাণ্ড। এখন ওকে গিয়েই বাবা মায়ের মাঝে ঢুকে যেতে হবে, নয়তো ওদের ঝগড়া চলতেই থাকবে অনেকক্ষণ। নিতান্তই ছেলেমানুষি ঝগড়া। আসলে বাবা মা দুজনে একসাথে পড়তেন বলে সম্পর্কটা আজও বন্ধুত্বের মতোই আছে। মেঘালয় বলল, মে আই কাম ইন মিস্টার এন্ড মিসেস আকাশ? বাবা ওর দিকে তাকিয়ে বলল, নো। মেঘালয় থতমত খেয়ে গেল। আম্মু আবার বলল, মেঘালয় আয় বাবা, দেখ তোর আব্বু কি শুরু করেছে আমার সাথে। বাবা বলল, কে কি শুরু করেছে সেটা ভালো করেই জানো।
মা ক্ষেপে গিয়ে বলল, আবার শুরু করে দিলা? তুমি আসলেই একটা। থামলে কেন বলো? ছেলের সামনে বলতে লজ্জা লাগছে? তোমার আবার লজ্জা আছে নাকি? মা রেগে বলল, এরকম গায়ে পড়ে ঝগড়া করা লোক জীবনেও দেখিনি। 30 বছর ধরে জ্বালিয়ে মারছে। মেঘালয় কাছে গিয়ে বলল, আম্মু থামো তো, একটু কথা বলি আমরা। আম্মু গলার স্বরটা যথাসম্ভব ঠান্ডা করে বলল, হ্যাঁ বল। মেঘালয় জিজ্ঞেস করল, তোমার কি কিছু লাগবে? বাব্বা, আমার আবার কি লাগবে? না মানে এমন কিছু কি লাগবে যেটা এনে দিলে তোমার উপকার হবে? মা মুখ টিপে হেসে বলল, সিস্টেমে বিয়ের কথা বলছিস নাকি বাবা মেঘ? মা তুমিও না। আমি জানতে চাচ্ছি কোনো কসমেটিক্স প্রোডাক্ট লাগবে কিনা। মা বেশ ভ্রু কুঁচকে তাকালো। ছেলের চোখের দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করছে হয়তো। মেঘালয় ভ্যাবা গঙ্গারামের মতো চেয়ে আছে মায়ের দিকে। আব্বু বলল, আজকাল কি গার্লফ্রেন্ডের জন্য শপিং টপিং করা হয় নাকি? মেঘালয় মাথা ঝাঁকিয়ে ঠোঁট উল্টে বলল, সেরকম না আব্বু। আসলে একজন দোকানদারের সাথে খুব খাতির হয়েছে আমার। তার দোকানে কিছু কেনাকাটা করলে বিশেষ ছাড় দিয়ে দিবে। সেখানেই যাব। আম্মুর কিছু লাগলে বলো। আম্মু একটু ভেবে বলল, আমার জন্য একটা লাল টুকটুকে বউ লাগবে। আব্বু মুখ টিপে হেসে জবাব দিল, তুমি বউ দিয়ে কি করবে বৃষ্টি? তোমার জন্য তো স্বামী দরকার। মা ভয়াবহ ক্ষেপে গেল। আসলে আব্বু এমন সব রসিকতা করে সবসময়, একই সাথে হাসিও পায়, আবার রাগও পায়। মেঘালয় বলল, বউ সময় হলেই আনবো আম্মিজান। এখন বলেন আপনার কিছু লাগবে কিনা? একটা শ্যাম্পু নিয়ে আসিস। আর কিচ্ছু লাগবে না এখন। ওকে, তুমি রোদেলাকে জিজ্ঞেস করে দেখিও তো ওর কিছু লাগবে কিনা। আচ্ছা ঠিক আছে। মেঘালয় উঠে নিজের রুমে চলে এলো। শুয়ে শুয়ে ফেসবুকে ঘোরাঘুরি করতে লাগল। 4 সকালবেলা ঘুম ভাঙল একটু দেরিতে। রোদেলা বিছানার কাছে দাঁড়িয়ে সমানতালে চেঁচিয়ে যাচ্ছে। মেঘালয় বিরক্ত হয়ে চোখ মেলল, এই এত সকাল সকাল চেঁচাচ্ছিস কেন? ভাইয়া, 9:30 বাজে। আমি ক্লাসে যাচ্ছি। যা তো, আমাকে বলার কি আছে? তুই নাকি জানতে চেয়েছিস আমার কিছু লাগবে কিনা? বল। এই লিস্ট করেছি, এইগুলা এনে দিস। মেঘালয় বিছানায় ওপাশ ফিরে শুয়ে বলল, টেবিলের উপর রেখে যা। রোদেলা লিস্টটা টেবিলের উপর রেখে বেরিয়ে গেল। আরও কিছুক্ষণ বিছানায় এপাশ ওপাশ করল মেঘালয়। আজ খুব সুন্দর একটা স্বপ্ন দেখেছে, কিন্তু কিছুতেই মনে পড়ছে না সেটা। স্বপ্নটা মনে করতে চাইলে আরেকটু ঘুমিয়ে নেয়া দরকার। ও দুচোখ বুজে কোলবালিশটা বুকে চেপে ধরে ঘুমানোর চেষ্টা করল। মিনিট 20 ঘুমানোর পর ঘুম ভেঙে গেল। এখন স্বপ্নটা মনে পড়েছে। একটা মেয়ে শাড়ি পরে সমুদ্রের তীর ঘেঁষে হেঁটে চলেছে। পিঠ জুড়ে লম্বা মৃদু কোকড়ানো চুল। শাড়ির আঁচলটা উড়ছে। মেয়েটি একদম তীর দিয়ে হেঁটে যাচ্ছে। সমুদ্রে উত্তাল ঢেউ এসে হঠাৎ মেয়েটির খুব কাছ ঘেঁষে চলে গেল। আতকে উঠল মেঘালয়। ভেবেছিল সমুদ্র ভিতরে টেনে নিয়েছে মেয়েটিকে, কিন্তু না, মেয়েটি দিব্যি হেঁটে যাচ্ছে। আবারও উত্তাল ঢেউ এসে মেয়েটিকে গ্রাস করার জন্য অনেক দূর উপরে উঠে গেল। মেঘালয়ের বুকটা মোচড় দিয়ে উঠল। এবারে মেয়েটি ভেসে গেছে। কিন্তু না, ঢেউ নেমে যেতেই দেখা গেল মেয়েটি তীর ঘেঁষেই হেঁটে চলেছে। স্বপ্নটা দেখার পর মেয়েটির জন্য মন কেমন করতে লাগল। সেই স্বপ্নকুমারীর মুখ দেখা হয়নি, কিন্তু স্বপ্নটা দেখার পর কেমন যেন মায়া মায়া লাগছে। মেঘালয় বুঝতে পারে না ওর অনুভূতির মাত্রাটা এতটা তীব্র আর প্রখর কেন। স্বপ্নেও কেমন মন খারাপ লাগছিল। কেন যে এমন হয়? কেন যে এই স্বপ্ন দেখল?
ভাবতে ভাবতে বিছানা ছেড়ে উঠে পড়ল ও। বাইরে বের হওয়ার সময় টেবিলের উপর রাখা লিস্টটা হাতে নিয়ে একবার চোখ বুলাল। লিস্ট দেখেই মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। লিস্টটা ছিল এরকম: সানস্ক্রিন, ব্র্যান্ডের নাম আমাকে ফোন দিয়ে শুনিস, প্যানকেক সাদা, লাল ম্যাট লিপস্টিক, পিঙ্ক লিপস্টিক ল্যাকমি, ব্লাশ, আইশ্যাডো, আইলাইনার, ব্রেসলেট 3টা, সানগ্লাস, ব্ল্যাক নেইল পলিশ। এভাবে লিস্টটা বাড়তেই থাকবে। প্রায় গোটা 20 জিনিসের নাম লিখা এতে। দেখেই মেঘালয়ের আক্কেলগুরুম হওয়ার জোগাড়। লিপস্টিক আর নেইল পলিশ ছাড়া আর একটা নাম ও কখনো শোনেনি ও। মাথায় হাত দিয়ে বসে রইল কিছুক্ষণ। এইসব জিনিসের কাজ কি? রোদেলা তো সেরকম সাজগোজ করে না, তাহলে কি হবে এসব দিয়ে? ও রোদেলার নাম্বারে কল দিল। ফোন রিসিভ করতেই বলল, তোর কি সিরিয়াসলি এসব লাগবে? তোকে তো কখনো সেভাবে সাজতেন দেখি না। মাঝে মাঝে বিয়েতে গেলে, ফ্রেন্ডদের বার্থডে পার্টি শার্টিতে একটু লাগে আর কি। তুই জানতে চেয়েছিস, আমি বলেছি। আনবি কি আনবি না তোর ব্যাপার। রাখলাম। রোদেলা ফোন রেখে দিয়েছে। মেঘালয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মেয়েরা পারেও বাবা। অবশ্য ভালোই হল। প্রতিদিন 2টো করে জিনিস কিনতে গেলেও অন্তত 10 দিন মার্কেটে যেতে হবে। ব্যাপারটা মন্দ হবে না। মিশু নামের মেয়েটির জন্য যদি কোনো চাকরির ব্যবস্থা করা যেত, কত যে ভালো লাগত। বাসা থেকে বেরিয়ে সোজা ভার্সিটিতে গেল মেঘালয়ে। ক্লাস শেষ করে বন্ধুবান্ধব মিলে বেশ কিছুক্ষণ আড্ডা দিল। তারপর বাসায় ফেরার সময় সুপার শপে গিয়ে ঢুকল। মিশুর সাথে চোখাচোখি হতেই দুজনের ঠোঁটের কোণে একটু হাসির আভাস দেখা গেল। মেঘালয় কাছে যেতেই মিশু বলল, ওয়েলকাম স্যার। এরকম রোবোটিক স্টাইলে আমার সাথে কথা বলবেন না। মিশু থমকে গেল কথাটা শুনে। রোবোটিক স্টাইল আবার কেমন? কিন্তু কাস্টমার যা খুশি বলতে পারে, কিছু জিজ্ঞেস করা ঠিক হবে না বোধ হয়। যাই হোক, সব কথা নিয়ে ভাবতে হয় না। মিশু বলল, কিছু লাগবে? একটা ভালো মানের প্যানকেক দিন তো, যেন খেতে খুব সুস্বাদু হয়। মিশু মুখ টিপে হেসে বলল, আপনি প্যানকেক খান? কখনো খাইনি। তবে আজ খেয়ে দেখব, যদি ভালো লাগে তাহলে পরে আরও খাব। মিশু কিছুতেই হাসি চেপে রাখতে পারছে না। কি বলবে তাও বুঝতে পারছে না। ও উঠে গিয়ে কয়েকটা প্যানকেক হাতে করে নিয়ে এসে মেঘালয়ের সামনে রাখল। মেঘালয় হা করে একবার সেগুলোর দিকে তাকাচ্ছে, আরেকবার মিশুর দিকে তাকাচ্ছে। মিশুর বেশ মজা লাগছে ব্যাপারটা। মেঘালয় হা বন্ধ করে বলল, এটা তো কাইন্ড অফ ফেস পাউডার মনে হচ্ছে। জি স্যার। সে কি? আমি তো ভেবেছিলাম কোনো কেক টেক হবে। মিশু এবার আর কিছুতেই হাসি চেপে রাখতে পারছিল না। পিছন ফিরে নিঃশব্দে হেসে ফেলল। তারপর মেঘালয়ের দিকে তাকিয়ে বলল, কেক তো আমাদের এখানে বিক্রি হয় না। মেঘালয় প্রচুর লজ্জা পাচ্ছে। লজ্জায় হাসি পাচ্ছে ওর। হেসে বলল, সেটা আমিও জানতাম। তো একজন বান্ধবীকে জিজ্ঞেস করলাম সুপারে প্যানকেক পাওয়া যায় কিনা। ও বলেছে যাবে। প্যানকেক পাওয়া যায় কিন্তু খাবার কেক নয়। বোকা বনে চলে গেলাম। মেঘালয়ের মুখের ভঙ্গি দেখে মিশুর আবারও হাসি পেল। ও অনেক কষ্টে হাসি চেপে রেখে বলল, এটা নিতে পারেন, অনেক ভালো হবে। মেঘালয় সে কথার জবাব না দিয়ে বলল, এত কষ্ট করে হাসি আটকে রাখার কি আছে? হাসি পেলে হাসবেন। কাস্টমারদের কোনো কাজ বা কথায় হাসলে তাকে বিদ্রূপ করা হয়। তাই নাকি? জানতাম না তো।
মেঘালয় মিশুর মুখের দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। মিশু মেঝের দিকে চেয়ে আছে। অনেকক্ষণ এভাবে কেটে যাওয়ার পর মিশু বলল, আপনি এটা নিন, খুব ভালো হবে। মেঘালয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দিন। আর ওইখান থেকে সবচেয়ে ভালো সানগ্লাস নিয়ে আসুন তো একটা। মিশু গিয়ে 4টা সানগ্লাস নিয়ে আসল। মেঘালয় অবাক হয়ে খেয়াল করল 4টাই বেশ সুন্দর। মেয়েটার রুচিবোধ অনেক উন্নত তো। একবার মিশুর দিকে তাকিয়ে বলল, আপনি পরে দেখান তো দেখি কেমন লাগে। মিশু সানগ্লাসটা চোখে দিল। ওর মুখের গড়নের সাথে দারুণ ম্যাচ করেছে গ্লাসটা। মেঘালয় কয়েক মুহূর্ত চোখ সরাতে পারল না। সানগ্লাসে একদম অন্যরকম লাগছে ওকে। মেঘালয় ভাবল কখনো ওর চাকরির ব্যবস্থা করতে পারলে মাঝে মাঝে যাবে ওর অফিসে। লাঞ্চে ওকে সামনে বসিয়ে কাচ্চি বিরিয়ানি খাওয়াবে। আর পুরোটা সময় ওকে এরকমই একটা সানগ্লাস চোখে দিয়ে থাকতে বলবে। মিশু বলল, এটাই নিন। মেঘালয় আরেকটা সানগ্লাস তুলে দিয়ে বলল, এই 2টাই দিন। 2টাই তো একই রকম প্রায়। অন্য আরেকটা। মেঘালয় ওকে থামিয়ে দিয়ে বলল, এই 2টাই দিন। আলাদা আলাদা দুজন মানুষের জন্য নিব। মিশু ঘাড় বাঁকিয়ে আচ্ছা বলে প্যাকেটে তুলে দিল। মেঘালয় এটা মিশুর জন্যই কিনেছে। কিন্তু সেটা তো আর বলা যায় না। কেন কিনেছে তাও জানে না মেঘালয়। তবে এটুকু বিশ্বাস আছে যে মিশুর চাকরির ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আর তখন একদিনের জন্য হলেও এটা ওকে পড়তেই হবে। মিশু বলল, আরও কিছু লাগবে? আজ আর কিছু নেব না। আবার কাল আসব। কথাটা শুনেই চমকে উঠল মিশু। শেষের বাক্যটা আর প্রত্যেকটা শব্দের উচ্চারণ এতটাই মধুর লাগল শুনতে। মনে হলো কথাটা ওকেই উদ্দেশ্য করে বলা হচ্ছে, কাল আবার আসব। যেন ওর জন্যই আসতে হবে, ও যেন অপেক্ষা করে বসে থাকে। পরক্ষণেই মাথাটা ঝাড়া দিয়ে সোজা হয়ে দাঁড়াল মিশু। ওনার কেনাকাটা করার প্রয়োজনে উনি আসতেই পারেন। অন্য কিছু ভাবা যাবে না। মেঘালয় হেসে প্যাকেটটা নিয়ে সামনে চলে গেল। বসের সাথে কিছুক্ষণ কি যেন কথা বলল। মিশু বারবার তাকাতে লাগল সেদিকে। বস হেসে হেসে কথা বলছেন। মেঘালয়ের মুখেও হাসি। বিল পরিশোধ করে মেঘালয় একবার মিশুর দিকে তাকাল। চোখাচোখি হতেই মিশু অন্যদিকে চোখ ঘুরাল। মেঘালয় মিষ্টি হেসে বেরিয়ে এলো মার্কেট থেকে। বাইরে আসতেই মেঘালয় দেখতে পেল একটা ছোট্ট মেয়ে পা চেপে ধরে রাস্তায় পড়ে আছে। পা দিয়ে গলগল করে রক্ত পড়ছে। আশেপাশের কেউ মেয়েটির দিকে তাকাচ্ছেও না। মেঘালয় ছুটে গিয়ে বাচ্চাটির সামনে বসে ওর পায়ের দিকে তাকাল। কোথাও লেগে কেটে গেছে মনে হচ্ছে। মেয়েটি ভয় পেয়ে কাঁদছে। মেঘালয় বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে সোজা ইভা সুপার শপের ভিতরে ঢুকে পড়ল। দোকানের কর্মচারীরা হাঁ করে তাকিয়ে আছে ওর দিকে। মেঘালয়ের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ও একদম চেনা মানুষদের মতো মিশুর কাছে এগিয়ে গিয়ে বলল, ফার্স্ট এইড বক্স থাকলে দিন তো। মিশু দ্রুত ড্রয়ার থেকে বক্স বের করে মেঘালয়ের হাতে দিল। ও সেটা নিয়ে খুব যত্ন সহকারে পায়ের কাটা অংশটুকু পরিষ্কার করে দিয়ে স্যাভলন লাগিয়ে দিল। বাচ্চাটি কেঁদে ফেলল যন্ত্রণায়। মিশু এসে বুকে জড়িয়ে ধরল মেয়েটিকে। তারপর টুলের উপর বসে বাচ্চাটিকে কোলে নিয়ে বসল আর মেঘালয় বাচ্চাটির পায়ে ব্যান্ডেজ করিয়ে দিতে লাগল। মিশুর বিস্ময়ের ঘোর কাটছে না। এত সুন্দর মনের একজন মানুষ। কত বড়লোক অথচ এরকম ময়লা কাপড়ের একটা বাচ্চাকে কোলে তুলে নিয়ে কান্না থামাচ্ছিল। কতটা মহান হলে এটা করা যায়। আসলে কিছু কিছু মানুষ সত্যিই তাদের ব্যক্তিত্ব দিয়েই সবার থেকে আলাদা হয়। মানবতা আর বিবেকবোধটা অনেক প্রখর হয় তাদের। মেঘালয় তাদেরই একজন। মেঘালয় খুব যত্নে ব্যান্ডেজ করিয়ে দেওয়ার পর মিশুকে বলল,
সরি, ফ্লোরে একটু ব্লাড আর স্যাভলন পড়েছে। আমি পরিষ্কার করে দিচ্ছি। থ্যাঙ্কস মিশু। আপনি কি এখনই লাঞ্চের জন্য বের হবেন? হ্যাঁ, কেন? আমরা রেস্টুরেন্টে আছি, একটু তাড়াতাড়ি আসবেন। মেঘালয় দ্রুত উঠে মেয়েটিকে কোলে নিয়ে বাইরে বেরিয়ে গেল। মিশু অবাক হয়ে চেয়ে রইল দরজার দিকে। দোকানের সব কর্মচারীও বেশ বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। রাস্তায় কত লোকজন, কই কেউ তো নিজের কাজ ফেলে বাচ্চাটিকে কোলে তুলে নেয়নি। বিবেক নাড়া দিলেও কিছু করার থাকে না, হয়তো সবাই গুরুত্বপূর্ণ কাজে বের হন। বাচ্চাটির সারা গায়ে অনেক ময়লা। ইচ্ছেকৃতভাবে ময়লা ছোঁয়ার মানসিকতা সবার থাকে না, শুধুমাত্র মেঘালয়দেরই থাকে। মিশু একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফ্লোরটা পরিষ্কার করে ফেলল। তারপর লাঞ্চ করার জন্য রেস্টুরেন্টে চলে আসল। এসে দেখল মেঘালয় সামনে 2 প্লেট বিরিয়ানি নিয়ে বসে আছে। ওর পাশেই ছোট্ট মেয়েটি। মিশু এগিয়ে গিয়ে সামনের চেয়ারে বসতে বসতে মেয়েটিকে বলল, এখনো ব্যথা পাচ্ছ সোনামণি? বাচ্চাটি দুদিকে মাথা নাড়ল। তার মানে ব্যথা পাচ্ছে না। মেঘালয় মিশুকে বলল, হাত ধুয়ে আসুন। তারপর 1 প্লেট বিরিয়ানি মিশুর দিকে এগিয়ে দিয়ে বলল, এটা আপনি আর এই খুকুমণিটা খাবেন। ওকে তুলে খাইয়ে দিন একটু। আমি তুলে খাওয়াতে পারি না। মিশু এখন এতটাই অবাক হয়ে গেল যা ভাষায় প্রকাশ করা সম্ভব না। মেঘালয় নতুন নতুন রূপে ধরা দিচ্ছে ওর কাছে। এত বিস্ময় ও কি করে লুকাবে? কত সুন্দর একজন মানুষ। মেঘালয়ের হঠাৎ কিছু একটা মনে পড়ে গেল বোধহয়। ও ব্যস্ত হয়ে বলল, ও শিট, বলেই উঠে দ্রুত ছুটে বেরিয়ে গেল। মিশু উৎসুক চোখে চেয়ে ওর চলে যাওয়া দেখল। মেঘালয় ফিরে এলো একটু পরেই। মুখটা খুব কালো করে ফেলেছে। কি হলো ওর হঠাৎ? মেঘালয় এসে বসতেই মিশু জিজ্ঞেস করল, কি হয়েছে? আমি শপিং ব্যাগটা মনে হয় রাস্তায় ফেলে রেখে ওকে নিয়ে দোকানে ঢুকেছিলাম। ওকে কোলে নিয়ে ভিতরে যাওয়ার সময় আমার হাতে কিছু ছিল না। তার মানে ওটা রাস্তায় ফেলে রেখে গেছিলাম। মিশু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, পেলেন না? না। মিশু কি বলবে বুঝতে পারল না। এটাই কি মানুষের মানবতা? হায় রে, একটা অসহায় বাচ্চার কান্না দেখেও কেউ এগিয়ে আসেনি, অথচ ব্যাগটা 10 মিনিটেই কেউ না কেউ পেয়ে কুড়িয়ে নিয়ে গেছে। দুটো সানগ্লাসই অনেক দামি ছিল। মেঘালয় জিজ্ঞেস করল, প্রথম গ্লাসটার মতো সেম কোনো সানগ্লাস কি আরও আছে? হ্যাঁ আছে। আমাকে নিতে হবে। ওটা চোখে দেয়া অবস্থায় একজনকে দেখার খুব ইচ্ছে ছিল। মিশুর খুবই মন খারাপ হয়ে গেল কথাটা শুনে। আহারে, বেচারা বোধহয় প্রিয়জনের জন্য কিনেছিল সানগ্লাসটা। সেটা হারিয়ে ফেলল। মনে হয় মেয়েটিকে খুব ভালোবাসেন উনি। সত্যিই ওনার প্রিয়জন অনেক ভাগ্যবতী, যার এমন একজন মনের মানুষ আছে। কত উদার আর সুন্দর একজন মানুষ। ইস, আমার জীবনে যদি এরকম কেউ আসত। মিশু একটা দীর্ঘশ্বাস ছাড়ল। গরিবের সব স্বপ্ন দেখা মানায় না। থাক ও সব, বাচ্চাটিকে বিরিয়ানি তুলে খাওয়াতে হবে। মিশু উঠে হাত ধুয়ে এসে বাচ্চাটিকে খাওয়াতে লাগল। মেঘালয়ের অনুরোধে নিজেও মুখে দিতে লাগল। মেঘালয় বলল, মিশু আপনার বাসায় কে কে আছেন? মা আর ছোট বোন। ওনাদের দেখাশোনা আপনাকেই করতে হয়? হ্যাঁ। কম্পিউটার জানেন আপনি? না। ও আচ্ছা। আপনি খাচ্ছেন না কেন? খান। মিশু আবারও একবার মুখে দিল। ছোট্ট বাচ্চাটি আর কাঁদছে না। খাবার খাচ্ছে আর আশেপাশে তাকাচ্ছে। মিশুও আস্তে আস্তে মুখে দিচ্ছে। এমন সময় দুজন ছেলে এসে মেঘালয়কে দেখে বলল, আরে মেঘালয় ভাই না? মেঘালয় উৎফুল্ল হয়ে বলল, জি ভাই।
আরে ব্রাদার, আমি তো আপনার বিশাল সাইজের ফ্যান। সিলিং সমান মাগার সিলিং ফ্যান নই কিন্তু। মেঘালয় হো হো করে হেসে বলল, তাই নাকি? ব্রাদার বসেন, একসাথে খাই। ছেলেটি একবার মিশুর দিকে তাকিয়ে বলল, না ভাই, আপনি খান, আমরা পাশেরটায় বসছি। তো বসো, একটা সেলফি নেই? শিওর। ছেলে দুটি মেঘালয়ের পাশে দাঁড়িয়ে সেলফি তুলল। নিশ্চয়ই এটা ফেসবুকে আপলোড দিবে। এটা এখন একটা ফ্যাশন হয়ে গেছে। মিশু অবাক হয়ে তাকিয়ে রইল মেঘালয়ের দিকে। সবাই কত সম্মান করে ওনাকে, আর উনি কত সুন্দর সহজভাবে মিশে যান সব শ্রেণীর মানুষের সাথে। মেঘালয় তাড়াতাড়ি খাওয়া শেষ করে বলল, আমি এই পিচ্চিকে ওর বাসায় রেখে তারপর বাসায় ফিরব। আপনি ওই সানগ্লাসের মতোই দুটো সানগ্লাস খুঁজে রেখে দেবেন, বিকেলে এসে নিয়ে যাব। মিশু মাথা নেড়ে বলল, আচ্ছা। মেঘালয় পিচ্চিটাকে কোলে নিয়ে বাইরে বেরিয়ে গেল। ওর সেই ফ্যান দুইজন অবাক হয়ে তাকিয়ে রইল রাস্তার দিকে। মেঘালয়ের কোলে এরকম বস্তির একটা বাচ্চা দেখে ওরা খুবই অবাক হয়ে গেছে। 6 ঘুম ভাঙার পর ফোনটা হাতে নিয়ে দেখল 7টা বাজে। অবাক হয়ে কয়েকবার চোখ পিটপিট করল মেঘালয়ে। সকাল 7টা। গত রাতে কখন ঘুমিয়েছে ও? কিছুই মনে পড়ছে না তো। ফোনের স্ক্রিনের দিকে আরেকবার তাকাল। এখন সন্ধ্যা 7টা, তার মানে সন্ধ্যা 7টা বাজে। এবার মনে পড়েছে, বিকেলে বাসায় ফিরে ফ্রেশ হয়ে একটা ফ্রেশ ঘুম দিয়েছিল ও। অনেকক্ষণ ঘুমিয়েছে, এবার বাইরে যেতে হবে। উঠে হাত মুখ ধুয়ে নাস্তার টেবিলে বসে আম্মুকে ডেকে বলল, 1 কাপ চা দিও তো আম্মু। তারপর টোস্ট নিয়ে কামড়াতে শুরু করে দিল। আম্মু চা নিয়ে এসে সামনে রেখে বলল, আমার শ্যাম্পু এনেছিস? কিসের শ্যাম্পু? এরই মধ্যে ভুলে গেলি? ভালো তো। মেঘালয়ের মনে পড়ে গেল, আম্মু শ্যাম্পু আনতে বলেছিল। আর রোদেলার একিয়া বড় লিস্ট ছিল শপিংয়ের। মিশুকে বলেছিল বিকেলে সানগ্লাস নিতে যাবে, কিন্তু ঘুমের কারণে যাওয়া হয়নি। এখন একবার গিয়ে নিয়ে আসা দরকার। আম্মু বলল, কি রে, কি হলো তোর আবার? মেঘালয় চায় চুমুক দিতে দিতে বলল, আম্মু তোমাদের ম্যারেজ ডে যেন কবে? হঠাৎ এই প্রশ্ন? বলো না কবে। এই তো 12ই ভাদ্র। মেঘালয় মাথা ঝাঁকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, এবার তোমাকে একটা শাড়ি গিফট করব। আম্মু হেসে বলল, আচ্ছা আচ্ছা, এখন যাই, রান্না বসাবো। তুই কি বেরোবি? হুম, তোমার শ্যাম্পু আনতে যাব। আম্মু হেসে রান্নাঘরের দিকে গেল। মেঘালয় চা শেষ করে বাইরে বেরিয়ে আসল। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে 9:30 বেজে গেল। দুই বন্ধু একসাথে বাসার দিকে ফেরার সময় এগোরার সামনে এসেই মিশুর কথা মনে পড়ে গেল। সানগ্লাসটা আর আম্মুর জন্য শ্যাম্পু নিতে হবে। এখন তো প্রায় 10টা, দোকান বন্ধ হয়ে গেল কিনা কে জানে। মেঘালয় রিকশা ঘুরিয়ে ইভা সুপার শপে চলে এলো। ওর বন্ধু পূর্বও সাথে এসেছে। মার্কেটে ঢুকতেই মিশু অবাক হয়ে তাকাল। এগিয়ে এসে বলল, আর 2 মিনিট পরে এলেই তো দোকান বন্ধ পেতেন। হুম, ভাগ্য ভালো ছিল। দিন সানগ্লাসটা। পূর্ব অবাক হয়ে বলল, তুই শুধুমাত্র সানগ্লাসের জন্য রিকশা ঘুরালি? রাত্রিবেলা কি সানগ্লাস পরবি নাকি? কাল নেয়া যেত না? মেঘালয় হেসে বলল, সানগ্লাস পরে পূর্ণিমা দেখব। মিশু সানগ্লাস নিয়ে এসে বলল, এই নিন। আরও কিছু লাগবে? মুন গ্লাস পাওয়া যায় না? মিশু ভ্যাবাচেকা খেয়ে বলল, মানে? সানগ্লাস আছে, মুনগ্লাস নেই? মিশু হেসে বলল, জ্যোৎস্না উপভোগ করার জন্য কোনো গ্লাস লাগে না। পূর্ব বলল, বাহ, দারুণ বলেছেন তো।
মিশু মুচকি হাসল। পূর্ব একটা টুথব্রাশ কিনে নিল আর মেঘালয় একটা শ্যাম্পুর বোতল নিল। তারপর বিল মিটিয়ে বাইরে বেরিয়ে আসল। মিশুও আসলো ওদেরই পিছু পিছু। মেঘালয় পিছনে মিশুকে দেখতে পেয়ে বলল, ডিউটি শেষ? হ্যাঁ শেষ। বাসা কত দূর? রিকশা ভাড়া 30 টাকা নেয়। মিশু ভদ্রতার খাতিরে দাঁড়িয়েই রইল ওদের পাশে। মেঘালয় ভাবছে ওর কি করা উচিত। ওদের রিকশাটা রাস্তায় দাঁড়িয়েই আছে, সেটাই মিশুকে পাঠিয়ে দেওয়া উচিত না? তারপর পূর্বকে বলল, দোস্ত আয় আজ আমরা হেঁটে বাসায় ফিরি। হেঁটে যাবি? আচ্ছা চল। মেঘালয় রিকশার ভাড়া মিটিয়ে দিয়ে সাথে 30 টাকা দিয়ে বলল, মামা ওনাকে বাসায় রেখে আসেন তো। তারপর মিশুকে বলল, এটাতেই বাসায় চলে যান। মিশু বিস্ময় কোনো কথাই বলতে পারল না। ছেলেটাকে যতই দেখছে ওর বিস্ময় বেড়ে যাচ্ছে। বিবেকবোধ থাকলে এরকমই থাকা উচিত। তারপর হাসিমুখে মেঘালয়কে ধন্যবাদ জানিয়ে রিকশায় গিয়ে উঠল। কারণ ততক্ষণে মেঘালয় ও পূর্ব রাস্তায় নেমে গেছে হাঁটার জন্য। না বললেও হয়তো লাভ হবে না। রিকশা ছেড়ে দেওয়ার পর কিছুদূর এসে একবার মাথা ঘুরিয়ে মেঘালয়ের দিকে তাকাল মিশু। এই রাতে হেডলাইটের আলোয় দূর থেকে খুবই অপূর্ব দেখাচ্ছে মেঘালয়কে। একটা মেয়ে খুব কাছ থেকে তাকিয়ে আছে মেঘালয়ের দিকে। মেয়েটির মুখটি স্পষ্ট দেখা যাচ্ছে না। মেঘালয়কে বারবার হাতছানি দিয়ে ডাকছে সে। ডাকতে ডাকতে সে সমুদ্রের তীরে গিয়ে দাঁড়াল। আবারও উত্তাল ঢেউ এসে ওকে ভাসিয়ে নিয়ে যাওয়ার উপক্রম। লাফিয়ে উঠে বিছানার উপর বসে পড়ল মেঘালয়। গত রাতেও এরকম একটা স্বপ্ন ও দেখেছে। মেয়েটির মুখটা স্বপ্নে স্পষ্ট হয়ে ধরা দেয় না, কিন্তু এটুকু অনুভূত হয় যে মেয়েটি অনেক করুণ ও মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। কিন্তু এর অর্থ কি? ওর অবচেতন মন কি কাউকে নিয়ে এভাবে ভাবছে? যে খুব ভয়াবহ বিপদের দিকে যাচ্ছে আর হাত বাড়িয়ে ডাকছে মেঘালয়কে? একমনে বসে বসে চিন্তা করতে লাগল ও। কিছুই ভেবে পাচ্ছে না। যত বান্ধবী আছে সবাই তো বেশ ভালো আছে। দিব্যি এনজয় করে সব সময়। এরকম মায়াবী দুঃখিনী কেউ তো বন্ধুত্বের তালিকায় নেই। একবার ভাবল, ধুর, সব স্বপ্নের মানে হয় নাকি? স্বপ্ন তো স্বপ্নই। কিন্তু অবচেতন মন যা ভাবে সেটাই স্বপ্নে এসে ধরা দেয়, এই যুক্তিটা তো ফেলে দেয়া যায় না। অনেকক্ষণ ঝিম মেরে বসে রইল মেঘালয়। আর ঘুম আসছে না। এমনিতে অনেক কল্পনাপ্রবণ আর প্রখর অনুভূতি সম্পন্ন মানুষ মেঘালয়। আর স্বপ্নে কাউকে দেখলে জেগে ওঠার পর তাকে খুব আপন মনে হয়। বারবার তার কথা মনে পড়ে। কিন্তু তার মুখটা তো স্পষ্ট নয়। মেঘালয় উঠে গিয়ে চোখে মুখে পানি দিয়ে এসে গিটার হাতে নিয়ে বেলকুনিতে এসে বসল। তারপর টুংটাং করে সুর তোলার চেষ্টা করল। একটু পর গেয়ে উঠল, তুমি আর তো কারো নও, শুধু আমার। যত দূরে সরে যাও রবে আমার। স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার। কেন আজ এত একা আমি? আলো হয়ে দূরে তুমি। আলো আলো আমি কখনো খুঁজে পাব না। চাঁদের আলো তুমি কখনো। এ পর্যন্ত গেয়ে হঠাৎ থমকে গেল মেঘালয়। বেলকুনি থেকে দেখতে পেল রাস্তা দিয়ে একটা মেয়ে ছুটে যাচ্ছে। মেয়েটি দেখতে একদম মিশুর মতো। মিশুই মনে হল। হ্যালুসিনেশন নয় তো? কিন্তু গিটারের শব্দ যদি সত্যি হয় তাহলে এটা হ্যালুসিনেশন নয়। খুবই দ্রুত হাঁটছে মেয়েটা। মিশু হোক আর যেই হোক, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। ফাঁকা রাস্তা দিয়ে দৌড়াচ্ছে এভাবে। একবার দেখা উচিত বিষয়টা। গিটার রেখে এক ছুটে বেরিয়ে আসলো মেঘালয়। লিফটে উঠেও মনে হচ্ছে লিফট একদম ধীরে চলছে। 3 তলা থেকে নামতেও যেন অনন্তকাল চলে যাচ্ছে।
নিচে নেমে ছুটে রাস্তায় এসে দেখল মেয়েটিকে আর দেখা যাচ্ছে না। মনটাই খারাপ হয়ে গেল মেঘালয়ের। এটা হ্যালুসিনেশন নয়, নিজের চোখে দেখেছে ও। মেয়েটি কোন দিকে ঢুকে গেল কে জানে। ফিরে এসে বাইকটা নিয়ে স্টার্ট দিল ও। কিছুদূর এগিয়ে এসেই মেয়েটিকে দেখা গেল। অনেক দ্রুত ছুটে এসেছে মেয়েটা, প্রায় মেইন রোডের কাছে চলে এসেছে। মেঘালয় গিয়ে ওর সামনে বাইক দাঁড় করাল। মুখের দিকে তাকাতেই চমকে উঠল একদম। এটা তো সত্যিই মিশু। খুবই চিন্তিত দেখাচ্ছে মিশুকে। ঘেমে একাকার হয়ে গেছে। ও অবাক হয়ে বলল, এত রাতে তুমি এভাবে কোথায় যাচ্ছ? মিশু হন্তদন্ত হয়ে বলল, আমার ছোট বোনটা আলসারের পেশেন্ট। হঠাৎ ও খুব অসুস্থ হয়ে পড়েছে। ফার্মেসিতে যাচ্ছি। এভাবে একা বের হয়েছ ভয় করে না? নিজেই সুস্থ শরীরে বাসায় নাও ফিরতে পারো। বোনের সুস্থতা পড়ে কেন? রাস্তার অমানুষ নামক পুরুষরা আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে? প্রশ্নটা মিশুর মুখ থেকে শুনে ধাক্কা লাগল বুকে। কঠিন একটা সত্য মেয়েটি অনায়াসে বলে ফেলেছে। মেঘালয় বলল, সেটাও আমাদের দেশে সম্ভব। মিশু বলল, আমার বাসায় কেউ নেই আর। এই শহরে আমার এমন আপনজন ও কেউ নেই যে এখন ওষুধ এনে দিবে। তাই আমাকেই যেতে হবে। ছোট বোনটা বুক চেপে ধরে কাতরাচ্ছে, সহ্য করতে পারছিলাম না। যার কেউ নেই, তার আল্লাহ আছে। মেঘালয় বাইক স্টার্ট দিয়ে বলল, বাইকে ওঠো। একবার বলামাত্রই মিশু বাইকে গিয়ে উঠল। এখন এত কিছু ভাবার সময় নেই। তাছাড়া এই দুদিনে মেঘালয়কে যতটা চিনেছে ও, এরকম মানুষ থাকলে কিছুটা ভরসা করা যেতেই পারে। মেঘালয় জোরে বাইক ছেড়ে দিয়ে বলল, ওষুধ খেলেই কি সুস্থ হবে? নাকি হসপিটালে নিতে হবে? ওষুধ খেলেই অনেকটা সুস্থ হয়ে ওঠে। আসলে অনেক দিন ধরে সুস্থই ছিল। মাঝে মাঝে হঠাৎ ব্যথা ওঠে ওর। প্রচুর ভাজাপোড়া খায় আর পানি কম খায় তো। এটা ঠিক রাখার দায়িত্ব কিন্তু তোমারই। কিন্তু আমি তো বাসায় থাকি না সারাদিন। মেয়েটা কথা না শুনলে কি করব বলুন? মেঘালয় খুব দ্রুত বাইক নিয়ে ফার্মেসির সামনে এসে দাঁড়াল। মিশু দোকানে গিয়ে ওষুধ নিয়ে আবার কি যেন ভেবে অর্ধেক ওষুধ ফেরত দিল। দূর থেকে দেখল মেঘালয়। তারপর বাইক রেখে দোকানের সামনে এসে মিশুকে জিজ্ঞেস করল, কি সমস্যা? মিশু আমতা আমতা করে বলল, না মানে অল্প করে নিচ্ছি। পরে আবার নিয়ে যাব। আবার কোনো এক রাতে এভাবে ছুটতে ছুটতে আসবে? তোমরা পারোও বটে। মিশু মেঘালয়ের চোখে চোখ রেখে বেশ রাগী গলায় বলল, এভাবে বিদ্রূপ করছেন কেন? আমার কাছে টাকা নেই আর। মেঘালয় লজ্জা পেয়ে গেল। আসলেই এভাবে বিদ্রূপের সুরে বলাটা উচিত হয়নি। সমস্যাটা বোঝা উচিত ছিল। মেঘালয় দোকানদারকে বলল, ভাইয়া, বিকাশে পে করে দিই? দোকানদার বললেন, জি ভাইয়া দিন। বিকাশ নাম্বারটা দিন। দোকানদার নাম্বার বলতে গেলে মেঘালয় পকেটে হাত দিতে গিয়ে দেখল প্যান্টে তো পকেটই নেই। আসলে ও তো রাতে মোবাইল, ওয়ালেট, টাকা পয়সা সব বের করে রেখে একটা কোয়ার্টার প্যান্ট আর টি শার্ট পরে ঘুমিয়েছিল। এখন কি হবে? মিশু অবাক হয়ে চেয়ে আছে মেঘালয়ের দিকে। নিরুপায় হয়ে গেলে দুশ্চিন্তাগ্রস্ত মানুষের চেহারা যেমন হয়, মেঘালয়কে ঠিক তেমনই দেখাচ্ছে এখন। মিশুর মায়া লাগছে মেঘালয়ের জন্য। মনে হচ্ছে মেঘালয়ের বোনের জন্য ওষুধ নিতে এসেছে, আর মিশু ওর সাথে বেড়াতে এসেছে। মিশু চুপচাপ চেয়ে আছে ওর দিকে। মেঘালয় দোকানদারের ফোনটা নিয়ে ওর আব্বুকে কল দিয়ে বলল, আব্বু এক্ষুনি এই নাম্বারে 2000 টাকা সেন্ড করো তো। ও পাশে কি বলল বোঝা গেল না। মেঘালয় হাসতে হাসতে বলল, সরি রোমান্টিক সিনে ডিস্টার্ব করার জন্য। মিশু বেশ লজ্জা পেয়ে গেল, একই সাথে দারুণ অবাকও হল।
ফোন দিয়ে আব্বু বলে ডাকলো, অথচ এটা কি বলল ও? আব্বুকে কি এভাবে বলা যায়? লজ্জা লাগে না? ছি ছি, ছেলেটা ভারী দুষ্টু তো। মেঘালয় ফোনটা দোকানদারকে দিয়ে মিশুর দিকে তাকিয়ে বলল, কি দেখো? মিশু বলল, এত টাকা দিতে বললেন কেন? বেশি করে ওষুধ নিয়ে যাও। মিশু হা করে চেয়ে রইল অনেকক্ষণ। মেঘালয় মানুষ নাকি দেবদূত? এমন মানুষও আছে এখনো দুনিয়ায়। আসলে পর্বতারোহীরা বুঝি সত্যিই খুব ভালো হয়। দোকানদার জানালেন টাকা এসে গেছে। মিশু ওষুধ নিল অনেকগুলো। মায়ের প্রেসারের ওষুধও নিল। মেঘালয় ততক্ষণে গিয়ে বাইক স্টার্ট দিয়েছে। মিশু গিয়ে বাইকের পিছনে উঠে পড়ল। মেঘালয় মনে মনে ভাবল, জীবনে প্রথমবার কোনো মেয়ে আমার বাইকের পিছনে উঠেছে। রোদেলাকেও কখনো কলেজে রেখে আসেনি। মিশু নামের মেয়েটাই উদ্বোধন করে দিল। মিশু জিজ্ঞেস করল, আচ্ছা পর্বতারোহীরা এত ভালো হয় কেন? কে বলেছে? আমার মনে হয়। কতজন পর্বতারোহীকে দেখেছ? মিশু একটু থেমে বলল, দুবার এভারেস্ট বিজয়ী এম.এ মুহিতকে আমি বেশ ভালো করেই চিনি। ওনার সাথে অনেকবার কথা হয়েছে আমার। আমার লাইফে এত ভালো মানুষ আমি কখনো দেখিনি। মেঘালয় অবাক হয়ে বলল, সিরিয়াসলি? মুহিত ভাইয়ের সাথে কথা বলেছ তুমি? সত্যিই ওনার সাথে কারো তুলনা চলে না। কত ভালো একজন মানুষ। আর আমাদের দেশটাকে বিশ্বের কাছে তুলে ধরতে অনেক অবদান রাখছেন। প্রতিদিন অসংখ্য ছেলেমেয়ে অনুপ্রাণিত হয় ওনার কথায়। সেজন্যই বললাম। পর্বতারোহীরা এত অনুপ্রেরণার উৎস হয় কি করে? মেঘালয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আসলে পর্বতারোহণ মানে কিন্তু মৃত্যুকে স্বেচ্ছায় বরণ করে নেয়া। প্রতি পদে পদে মৃত্যু হাতছানি দিয়ে ডাকে। মূলত মৃত্যুকে অত কাছে থেকে দেখেন বলেই ওনারা অনুপ্রেরণা দিতে সবচেয়ে বেশি দক্ষ। এভারেস্টের যত উপরে উঠবা, দেখবা শুধু লাশ আর লাশ। এসব দেখে কেমন লাগে ভাবতে পারো? যেখানে নিজের মৃত্যুও যে কোনো মুহূর্তে হতে পারে। মিশু ভয়ে শিহরিত হয়ে বলল, এত রিস্ক নিয়ে আপনি কেন যান? মেঘালয় হেসে বলল, আমি তো মাত্র কয়েকবার গিয়েছি শুধুমাত্র বেস ক্যাম্পের জন্য। প্রথমবার অভিযানে গিয়ে একটা মোটামুটি উচ্চতম পর্বত জয় করে ফেললাম আর রাতারাতি বিখ্যাতও হয়ে গেলাম। কিন্তু শুধুমাত্র কৌতূহল বশত আর ভালো লাগার টানেই আমি আরোহণ করেছি, বিখ্যাত হওয়ার জন্য নয়। মিশু হেসে বলল, সেটা আমি জানি। তবে অত রিস্ক নিয়ে যাওয়ার কি দরকার? সেজন্যই আম্মু আর যেতে দেয় না। আমি তো চেয়েছিলাম একবার এভারেস্ট অভিযানে যাব, কিন্তু আম্মু রাজি নয়। আমার বড় ভাইয়ের নাম ছিল হিমালয়। সে পাহাড় থেকে খাদে পড়ে মারা গেছে। মিশু আতকে উঠল, সে কি? আপনার ভাই এভাবে, তবুও আপনি অভিযানে যান? মেঘালয় বেশ সহজ গলাতেই বলল, আমার আব্বুর নাম আকাশ। উনি আকাশের মতোই বিশাল স্বপ্ন দেখেন। ছোটবেলা থেকেই আব্বু পাহাড়ে বেড়ে উঠেছে, তাই পাহাড় প্রীতি অনেক ওনার। ছেলেদের নামও রেখেছেন পাহাড় পর্বতের নামে। আব্বু চেয়েছিলেন তার ছেলেও তার মতো ট্রেকার হবে। পাহাড়ের চূড়ায় উঠলে নিজেকে অনেক সমৃদ্ধ মনে হয়। সেই সুখটুকু উনি আমাদের দিতে চেয়েছিলেন। বড় ভাইয়ার নাম রেখেছিলেন হিমালয় আর আমার নাম মেঘালয়। কিন্তু বিদেশে একবার পাহাড়ে বেড়াতে গিয়ে হিমালয় ওপারে চলে গেছে। আমি তখন খুবই ছোট। গভীর খাদে পড়ে গেছে ভাইয়া, ওর লাশটাও আমরা উদ্ধার করতে পারিনি। মিশুর কান্না পেয়ে যাচ্ছে মেঘালয়ের কথা শুনে। ও অজান্তেই মেঘালয়ের কোমরে হাত রেখে শক্ত করে ধরল পেছনে থেকে। কি ভয়ঙ্কর কথা! এত বড় দুর্ঘটনার পরও মেঘালয় পাহাড়ে যায়, পর্বতারোহণে যায়। মেঘালয় বলল,
আব্বু আমাকে বলেছিল হিমালয়ে সবচেয়ে উচ্চতম 14টি পর্বত আছে, এর যেকোনো একটি যদি জয় করতে পারিস তাহলে আমার কষ্টটা কমবে। আব্বুর কথা রাখার জন্যই আমি আরোহণে গিয়েছিলাম। আমার এখন পর্বত ছাড়া ভালো লাগে না, কিন্তু আম্মু যেতে দেয় না। একটা মাত্র আদরের ছেলেকে হারাতে চায় না আর। মিশু আরো শক্ত করে ধরে মেঘালয়ের পিঠে মাথা রেখে বলল, আপনার আম্মুই ঠিক বলেছেন, আর যাওয়ার দরকার নেই। আপনার আব্বুর ইচ্ছে তো পূর্ণ হয়েছে। মিশুর কথাটা ভালোমতো শুনতে পেল না মেঘালয়। ওর সেদিকে মনোযোগ নেই। মিশু এভাবে ঝাপটে ধরে পিঠে মাথা রেখেছে, তাতে কেমন যেন অন্যরকম অনুভূত হচ্ছে। বেশ ভালো লাগছে আর মনে হচ্ছে এভাবেই থাক। এরকম অনুভূতি প্রথমবার হচ্ছে ওর। নিজের বাসার সামনে এসে মেঘালয় বলল, আমার বাড়ি এটাই। এখানেই দেখতে পেয়েছি তোমাকে। তা এখন কোন দিকে যাব ম্যাম? মিশুর এতক্ষণে হুঁশ হল। সাথে বেশ লজ্জা লাগল। ওরকম ভয়ঙ্কর মৃত্যুর কথাগুলো শুনতে শুনতে কেমন যেন কষ্ট হচ্ছিল মিশুর। আবেগে কখন এভাবে ওকে ধরে ফেলেছে বুঝতেই পারেনি। সোজা হয়ে বসতে বসতে বলল, আমি একাই যেতে পারব। আপনি বাসায় যান। মেঘালয় বলল, বাসায় রেখে আসি। পর্বতের চেয়েও বেশি রিস্ক শহরের অলিগলিতে, বুঝলে? পর্বতকে ভালোবাসলে সহজে মৃত্যু আসে না, দুর্ঘটনা ছাড়া। কিন্তু তুমি যতই দেশপ্রেমী হও, দেশের কিছু নরপশু তোমার উপর পশুত্ব ফলাবেই। মিশু আর কিছু বলল না। এটা বেশ ভালোই জানে ও। প্রতি পদে পদে এরকম পরিস্থিতির শিকার হতে হয়। চুপচাপ রাস্তা দেখিয়ে দিল। মেঘালয়ের খুব ইচ্ছে করছিল মিশু যদি আরেকবার পিঠের উপর মাথাটা রাখত, কিন্তু সেটা ঠিক না। তাই ইচ্ছেটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিল। মিশুর কথা মতো এগোতে লাগল বাইক নিয়ে। কিছুদূর আসার পর হঠাৎ রাস্তায় পূর্ব ও সায়ানের সাথে দেখা। ওরা মেঘালয়কে দেখে থামতে বলল। মেঘালয় থামার পর সায়ান বলল, পিছনে ভাবি নাকি রে? মিশু লজ্জা পেয়ে সরে বসল একটু। কিন্তু পূর্ব ভ্রু কুঁচকে তাকাল। রাতেই তো মেয়েটাকে সুপার শপ থেকে রিকশায় তুলে দিয়েছিল ওরা। সে এখন মেঘালয়ের বাইকে কি করছে? আজব ব্যাপার। কোনো রহস্য আছে মনে হচ্ছে। মেঘালয় জিজ্ঞেস করল, এতরাতে তোরা কোথা থেকে আসলি? পূর্ব বলল, বিড়ি খাইতে গেছিলাম। বিড়ি নাকি গঞ্জিকা? হুম। আমি গঞ্জিকা টানি না, সেটা ভালো করেই জানিস। ওকে, কাল কথা হবে। এই মেয়েটার খুব বিপদ। আগে ওকে রেখে আসি। পূর্ব ও সায়ান অবাক চোখে তাকাল। মেঘালয় আবারও বাইক স্টার্ট দিল। মিশু জিজ্ঞেস করল, আচ্ছা গঞ্জিকা কি জিনিস? মেঘালয় হেসে বলল, গাঁজা। খাবা নাকি? ছি, মরলেও না। মেঘালয় শব্দ করে হাসল। মিশুর দেখানো পথ অনুযায়ী পৌঁছে গেল এসে। মেঘালয়ের বাসা থেকে বাইকে 5-6 মিনিটের পথ। মেঘালয় বাসার সামনে মিশুকে নামিয়ে দিয়ে বলল, বোনের দিকে খেয়াল রাখবেন। আচ্ছা। আপনাকে। মিশুকে থামিয়ে দিয়ে মেঘালয় বলল, বাংলা সিনেমার ডায়ালগ ঝাড়বা না তো। বাসায় গিয়ে বোনকে ওষুধ খাওয়াও। মিশু একবার মেঘালয়ের চোখে চোখ রেখে ভিতরের দিকে পা বাড়াল। মাথার ওড়নাটা ঠিক করতে করতে ভিতরে ঢুকে গেল। একতলা বাড়িটার দিকে একবার তাকিয়ে মেঘালয় বাইক স্টার্ট দিল। সকালবেলা ঘুম ভেঙে গেল মেঘালয়ের। ঘুম থেকে উঠে বিছানার উপর বসল। মনে পড়ে গেল স্বপ্নের কথা। আজ রাতেও একটা স্বপ্ন দেখেছে ও। আগের দুদিনের মতোই, তবে আজকে একটু ভিন্নতা ছিল। আজ দেখল মেয়েটি খুব কাঁদছে, তার চোখের জলে সমুদ্র হয়ে যাচ্ছে। জল দিয়েই সমুদ্র। এত কাঁদছিল কেন মেয়েটা?
বারবার কাঁদছে আর মেঘালয়ের দিকে তাকাচ্ছে, যেন খুব করে চাইছে মেঘালয় ওর চোখ মুছে দিক। তারপর আবার উঠে সমুদ্রের তীর ধরে হাঁটা শুরু করেছে। একই স্বপ্ন পরপর 3 দিন দেখার মানেটা বুঝতে পারছে না ও। মেঘালয় গালে হাত দিয়ে চিন্তা করতে লাগল। যখন কিছুই ভেবে পাচ্ছিল না, তখন উঠে দাঁড়াল। বাইরে যাওয়া যাক। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে পোশাক বদলে বাইরে বেরিয়ে পড়ল। ঘড়ির দিকে তাকিয়ে দেখল সকাল 10:30। এখন ওর কোনো কাজ নেই। কি করা যায় তাহলে? কোথাও যেতেও ইচ্ছে করছে না। মনটা কেমন যেন হয়ে আছে। খুব বিক্ষিপ্ত লাগছে। হঠাৎ মনে পড়ল একবার সুপার শপে যাওয়া যায়। মিশুর বোনের শরীর কেমন হলো সেটাও জেনে নেওয়া দরকার, আর কিছু কেনাকাটা ও সেরে ফেলতে হবে। শপে ঢুকতেই মিশুর সাথে চোখাচোখি হয়ে গেল। মিশু খুব মায়াবী গড়নের একটা হাসি দিল। মেঘালয় এগিয়ে গিয়ে বলল, ছোট বোনের শরীর কেমন এখন? ওষুধ খেয়েই অনেকটা সুস্থ হয়ে গেছে। এখন বেশ ভালো আছে। আপনার কাছে কৃতজ্ঞ থাকব আমি। মেঘালয় মাথা ঝাঁকিয়ে বলল, বেশ। এখন কিছু কেনাকাটা করা দরকার। পিঙ্ক ল্যাকমি লিপস্টিক আর লাল ম্যাট লিপস্টিক দিন তো। মিশু ওর কথা মতো লিপস্টিক নিয়ে এসে রাখল। মেঘালয় প্যানকেকও দিতে বলল একটা। আর কোনো কিছুর নাম ওর মনে নেই। তাই রোদেলার নাম্বারে ফোন দিয়ে শুনে নিল সানস্ক্রিন কোনো ব্র্যান্ডের নিতে হবে। জিনিসগুলো প্যাকেটে নিয়ে বিল মিটিয়ে বাইরে চলে এলো মেঘালয়। আজ 10 মিনিটেই কেনাকাটা হয়ে গেল। কিন্তু মিশুর সামনে দাঁড়িয়ে থাকতে খুব যে ইচ্ছে হয়। ওর সাথে কথা বলতেও মন টানে। কিন্তু এভাবে তো আর কারণ ছাড়া কথাও বলা যায় না। মেঘালয় আরেকবার ভিতরে ঢুকে মিশুকে গিয়ে বলল, আপনার ছুটি কি বার থাকে? আমাদের কোনো ছুটি নেই। মাসে 4 দিন ছুটি নিতে পারি, কিন্তু আমি নেই না। মেঘালয়ের মনটা খুব খারাপ হয়ে গেল। মাত্র 7,000 টাকার জন্য 12 ঘন্টা দাঁড়িয়ে থাকে মেয়েটা। তাও আবার সাপ্তাহিক কোনো ছুটিও নেই। সূর্যের আলো দেখার সুযোগটাও বোধহয় পায় না সে। ওর জন্য একটা কাজের ব্যবস্থা করতেই হবে। বাইরে এসে কয়েকজনকে কল দিয়ে খোঁজ খবর নিল কোথাও সেরকম সুযোগ আছে কিনা। কিন্তু কেউই সেরকম বলতে পারল না। ভার্সিটিতে না গিয়ে সোজা ওর বাবার অফিসে চলে আসলো মেঘালয়। ওর মুখ থেকে মিশুর অবস্থার কথা শুনে বাবা কি বলবেন বুঝতে পারলেন না। এখন কোনো লোক অফিসে নিয়োগ দেয়া হচ্ছে না, তাছাড়া গ্র্যাজুয়েট ছাড়া কাউকে নেয়ার সুযোগও নেই। মিশু তো সবেমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করল, ওকে কি চাকরি দেবেন উনি? কিন্তু মেঘালয়ের অনুরোধ রাখলে ছেলেটা অনেক খুশি হবে। অনেক ভেবেচিন্তে বাবা বললেন, আমার একজন অফিসের কাজে সহযোগিতা করার জন্য কাউকে দরকার। অ্যাসিস্ট্যান্টের চাকরি দিলে পারবে সে? পারবে আব্বু। শুধু কাজের চাপ একটু কম দিও। আর বাচ্চা মেয়ে তো, একটু মানিয়ে নিও তুমি। বাবা হেসে বললেন, আচ্ছা সে দেখা যাবে। বেতন কিন্তু 12,000 দিব। ওর জন্য এটাই অনেক আব্বু। মাত্র 7,000 টাকায় 12 ঘন্টা ডিউটি করে ও। আচ্ছা, এখানে 10টা থেকে বিকাল 5টা অবধি থাকলেই হবে। মেঘালয় খুশিতে ওর আব্বুকে জড়িয়ে ধরল। সবসময় আব্বু ওর ইচ্ছেগুলো পূরণ করে দেন। এখন মিশুকে এই খুশির কথাটা জানাতে হবে। মেঘালয় শপিং ব্যাগটা আব্বুর কাছে দিয়ে আবারও সুপার শপে চলে গেল। কিন্তু গিয়ে দেখল মিশু নেই। ঘণ্টা খানেক আগেই তো এখানে ছিল মেয়েটা। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ও মিশুকে পাওয়া গেল না। মন খারাপ করে বেরিয়ে এলো ও। মিশুর বোন বোধহয় অসুস্থ হয়ে পড়েছে, তাই মিশু বাসায় চলে গেছে হয়তো। দোকানে কাউকে কিছু জিজ্ঞেস করলে কি যে ভাবে? কিছু জিজ্ঞেস করাও যায় না। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর ওর ইচ্ছে করল একবার মিশুর বাসায় চলে যেতে।
এই ভালো খবরটা ওকে জানাতেই হবে তো। আর সে চাইলে কালই জয়েন করতে পারে, এটাও ওকে বলা দরকার। কিন্তু মেয়েটা বাসায় গেছে কিনা সেটাও তো জানে না মেঘালয়ে। আজ কোথাও যাওয়ার ইচ্ছে নেই, কিছুই ভালো লাগছে না। এর কারণটাও ধরা যাচ্ছে না। বোধহয় সেই স্বপ্নটা। পায়ে হেঁটে অনেক দূর আসার পর মেঘালয় দেখতে পেল রাস্তার পাশে মিশু দাঁড়িয়ে রাস্তার দিকে চেয়ে আছে। খুবই মলিন মুখ আর বিষণ্ণ দেখাচ্ছে, যেন কোনো কঠিন অসুখ বয়ে নিয়ে বেড়াচ্ছে ও। মেঘালয়ের ডাক শুনে চকিতে ফিরে তাকালো মিশু। মেঘালয় বলল, এখানে কেন তুমি? ডিউটি ছেড়ে এখানে কি করছো? আমি গিয়ে তোমাকে পেলাম না। শরীরটা ভালো লাগছিল না, তাই ছুটি নিলাম আজ। এর আগে কখনো ছুটি নেইনি। আপনার কথা শোনার পর নিতে ইচ্ছে করল। কোথায় যাবে এখন? জানি না, আমার খুব ঘুরতে ইচ্ছে করছে। কিন্তু কোথায় যাব একা একা, আর হাতও খালি একদম। তাই রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার সৌন্দর্য উপভোগ করছি। আর আমি ছটফট করছি। কেন? তোমাকে দোকানে গিয়ে খুঁজলাম, একটা ভালো খবর দেয়ার আছে। বলুন। মেঘালয় বলল, ভালো খবর এভাবে দেয়া যাবে না, এক জায়গায় যেতে হবে। মিশু অবাক হয়ে বলল, ভালো খবর দিতে চাইলে এক জায়গায় গিয়ে দিতে হবে? হ্যাঁ, ভালো খবর ভালো জায়গায় দিতে হয়। মিশু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, চলুন তাহলে। মেঘালয় ওকে নিয়ে লোকাল বাসে উঠে পড়ল। বাসায় গাড়ি থাকা সত্ত্বেও গাড়ি নিয়ে বের হয় না ও। সাধারণ মানুষদের মতো চলাফেরা করতেই ভালো লাগে। বাসে উঠতেই কিছুক্ষণ পর দুইটা সিট ফাঁকা হয়ে গেল। জানালার পাশের সিটে বসল মিশু। মেঘালয় ওর পাশেই বসল। মিশু উৎসুক চোখে বাইরে তাকাচ্ছে আর অবাক হচ্ছে কিছু না কিছু দেখে। ওর মনটা ভালো হয়ে গেছে। ইস, হাসলে কত সুন্দর দেখায় মেয়েটাকে। ও বোধহয় জার্নি খুব ভালোবাসে। ইচ্ছে করছে ওকে নিয়ে দূরে কোথাও বেড়াতে যেতে। মেয়েটা যাই দেখবে শুধু অবাক হবে, ভালো লাগবে খুব। চিন্তাটা মাথায় আসতেই মাথা চুলকে ভাবতে লাগল মেঘালয়ে। বেশ কয়েকদিন ধরেই বন্ধুরা বলছিল কোথাও ট্যুরে যাওয়ার কথা। 10-12 জন বন্ধু বান্ধবী গেলে মিশুকে বললে সেও যেতে পারে। ট্রাভেলিং করতে কে না ভালোবাসে? মেঘালয় বলল, আচ্ছা মিশু, তুমি ট্রাভেলিং ভালোবাসো? হ্যাঁ, খুব ভালোবাসি। কেন? আমরা 10 জন বন্ধু বান্ধবী মিলে ট্যুরে যাচ্ছি। তুমি কি যাবা আমাদের সাথে? গেলে তোমার মনটা ভালো হয়ে যাবে। মিশু বেশ উৎফুল্ল হয়ে বলল, হ্যাঁ আমি যাব। অবশ্যই যাব। কবে যাবেন? ওর খুশি দেখে মন ভরে গেল মেঘালয়ের। হেসে বলল, খুব শীঘ্রই যাচ্ছি। প্রিপারেশন নাও। এবার মিশুর মুখে মেঘ নেমে এলো। মুখটা কালো করে বলল, না থাক, যাব না। কেন? আমার টাকা নেই এখন হাতে। আমার কাছে ধার নিও, এসে ফেরত দিয়ে দিও। মিশু মুখ কাচুমাচু করে বলল, এমনিতেই আপনি 2000 টাকা পাবেন আমার কাছ থেকে। ধুর, বাদ দাও তো। তুমি যাচ্ছ? আমি আমার বন্ধুদের কনফার্ম করে দিচ্ছি। মিশুর মনটা আনন্দে ভরে গেল। কিন্তু চাকরিতে তো 3 দিন ছুটি নিতে হবে তাহলে। ছুটি নিলে মাস শেষে বোনাসটা আর পাওয়া যাবে না। সেটাও চিন্তা হচ্ছে, ঘুরতে যেতেও ইচ্ছে করছে। কি করা যায় ভাবতে লাগল ও। হঠাৎ ও খেয়াল করল, মেঘালয় যে সিটে বসেছে তার সামনের সিটের পিছনে হাত রেখেছে। হাত ঘেমে গেছে বেশ, কিন্তু হাতে এত সুন্দর ঘন ঘন লোম। ঘর্মাক্ত হাতটাকেই মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সৌন্দর্য।
মেঘালয়ের হাতের দিকে ফ্যালফ্যাল করে চেয়ে রইল কিছুক্ষণ। তারপর মিশুর চোখ চলে গেল মেঘালয়ের কপালে। কপালটাও ঘেমে গেছে। কপালের দিকের চুলগুলো দেখেও কেমন যেন ফিল কাজ করছে ভেতরে। মনে হচ্ছে মেঘালয়ের সমস্ত শরীরেই এমন সৌন্দর্য। এমন বাহ্যিক জিনিসগুলো দেখেও এত ভালো লাগছে কেন বুঝতে পারছে না মিশু। মেঘালয় মিশুকে বাস থেকে নামতে বললে নেমে পড়ল ও। তারপর দেখল পিছনে স্টার কাবাব রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা নাকি মোহাম্মদপুরের সবচেয়ে বিখ্যাতগুলোর একটি। এখানে কেন নিয়ে এলো মেঘালয়? মিশু মেঘালয়কে অনুসরণ করে ভিতরে গিয়ে বসল। মেঘালয় ওর বন্ধুদের সাথে ফোনে কথা বলে এসে খাবার অর্ডার করল। মিশু চুপচাপ বসে এদিক সেদিকে তাকাচ্ছে। মেঘালয় এসে বসতে বসতে বলল, আমরা আগামী পরশু যাচ্ছি। 2 দিনের ট্যুর। মিশু অবাক হয়ে বলল, পরশু? একটা প্রস্তুতির ব্যাপার আছে না? দেরি করা যাবে না। এসেই তোমাকে আবার চাকরিতে জয়েন করতে হবে। মানে? মেঘালয় খুব সুন্দরভাবে মিশুকে বুঝিয়ে বলল চাকরির ব্যাপারটা। সব শুনে মিশুর চোখে পানি এসে গেছে। অচেনা একটা মানুষ ওকে নিয়ে এত কিছু ভেবেছে। কত উপকার করল মানুষটা, আবার ট্যুরেও নিয়ে যেতে চাইছে। দেবদূত হয়ে এসেছেন উনি। মিশুর মুগ্ধ চাহনি খুব ভালো লাগল মেঘালয়ের। মেয়েটা খুশি হলেও সুন্দর লাগে, মুগ্ধ হলে আরো বেশি সুন্দর লাগে। এখন থেকে বেশি বেশি সারপ্রাইজ দিয়ে ওকে মুগ্ধ করে দিতে হবে। তাহলে অন্তত এই সুন্দর চাহনিটা উপভোগ করা যাবে। খাবার চলে এলো কিন্তু মিশু কিছুই খেতে পারল না। ওর সবকিছু স্বপ্নের মতো লাগছে। কাল থেকে আর মার্কেটে ডিউটিতে যেতে হবে না। বিকেলে একটা সিভি নিয়ে মেঘালয়ের বাবার অফিসে গিয়ে ওনার সাথে দেখা করতে হবে। ট্যুর থেকে ঘুরে এসে তারপর চাকরিতে জয়েন। মিশুর গাল বেয়ে টপটপ করে পানি পড়ছে। অন্য কোনো লোক হলে মিশুর এত ভালো লাগত না। ট্যুরে যেতে বললেও সে যেত না। কিন্তু মেঘালয়ের মানবতা, বিবেকবোধ, সম্মানবোধ সবকিছু এত বেশি সুন্দর যে ওকে সন্দেহ করলে অন্যায় হয়ে যাবে। ছেলেটা দেবতাসুলভ একদম। মিশু কাঁদছে আর মেঘালয় মুখ টিপে হাসছে। এই মুগ্ধ কান্নাটাও অসম্ভব সুন্দর লাগছে ওর। এত সুন্দর করে কেউ কাঁদতে পারে, জানা ছিল না মেঘালয়ের। আজ মিশুর নতুন নতুন রূপ ধরা দিচ্ছে ওর কাছে। চলবে।